হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আব্রাহাম সোজা তনয়কে ফোন দেয়। হ্যালো, কিছু জানতে পারলি? স্যার, আমি গত প্রায় কয়েক বছরের প্রায় সব কেস চেক করেছি, সব ফাইল চেক করেছি। তা কোনো অ্যাক্সিডেন্ট হোক বা মিসিংয়ের তেমন বেশি কিছু তো পাইনি। তবে হ্যাঁ, একটা ব্যাপারে বেশ খটকা লাগলো। কি? একটা মেয়ের মিসিং কেস এখানে ফাইল করা হয়েছিল প্রায় 1 বছর আর কয়েক মাস আগে, ধরতে গেলে 2 বছরই। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে মেয়েটাকে কেউ খুঁজতে আসেনি বা পরে এই মেয়ের বিষয়ে কোনো খবরাখবর রাখেনি। পরবর্তীতে আর না পেরে বাধ্য হয়ে এই কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছে। মেয়ের নাম কি? নাম নাম ও হ্যাঁ, মেয়ের নাম প্রীতি। ইতি? জি স্যার, প্রীতি নাম ওর। ওকে। একথা বলে আব্রাহাম ফোন কেটে দেয়। মাথায় হাজারো চিন্তা ভর করে বসেছে, হাজারো কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আব্রাহাম তনয়কে দিয়ে পুলিশ স্টেশনে সব অ্যাক্সিডেন্ট অ্যান্ড মিসিং কেসগুলো চেক করাচ্ছিল। তনয়কে যেন পুলিশ তার কাছে বাধা না দেয়, তার জন্য তনয়ের কাছে পারমিশনটাও ছিল। আর চেক করানোর কারণ হচ্ছে যে আব্রাহাম যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেস কতটুকু এগিয়েছিল বা কীভাবে ক্লোজ হয়েছে তা জানা। যে কারণে এইসব করা তা তো জানা যায়নি। তবে হ্যাঁ, উল্টো আরেক প্রসঙ্গে উঠে এসেছে। এই প্রীতির কথা তো আব্রাহামের মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। প্রীতি নামে যে কোনো মেয়ে আছে তা প্রায় ভুলে গিয়েছিল আব্রাহাম। সেও ভাবতে পারেনি যে এখানে প্রীতির এমন কোনো কেস তার কাছে পড়বে। আর মিসিং মানে প্রীতি মিসিং কিভাবে আর কবে হলো? আব্রাহাম এগুলো ভেবে ভেবেই গাড়ি ড্রাইভ করছে। এখন বেশ রাত হয়ে গেছে, তাই রাস্তাঘাটে মানুষজনও কম। আব্রাহাম তার এক হাত মুখের কাছে রেখে আরেক হাত দিয়ে আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ফাঁকা রাস্তা ক্রস করে যেতেই কিছু একটা বাতে আব্রাহামের চোখে। একজন লোক কালো চাদরের মতো কিছু একটা পরে মনে হলো দ্রুত আব্রাহামের গাড়ির সামনে দিয়ে চলে গেল। আব্রাহাম গাড়ির ব্রেক কষে কপাল কুঁচকে তাকায়। লোকটার অয়ব দেখে আব্রাহামের তাকে বেশ চেনা চেনা মনে হলো। আর লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব তাড়াই আছে। আর মূল কথা হচ্ছে আব্রাহাম এখন আয়াতের অফিসের নিচে দাঁড়িয়ে আছে, মানে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি। সেই চাদরে ঢাকা লোকটিও ঠিক চোরের মতো করে এখান দিয়ে চলে গেল। এমনি আয়াতের ওপর বিপদের সীমা নেই, তারপর আবার এই অজানা অচেনা লোকটা। আব্রাহামের বেশ সন্দেহ লাগলো। সে গাড়ি থেকে নেমে গিয়ে লোকটার পিছু নিল। লোকটা শুধু ওল্ড গলিতে যাচ্ছে আর রাস্তাগুলো বেশ অন্ধকার। একটা সময় হুট করে কিছু একটার সাথে বেঁধে লোকটার উপর থেকে কালো চাদরটা সরে যায়। সে পেছনে ঘুরে, আর আব্রাহাম সেই লোকটার চেহারা দেখে বেশ অবাক হয়। লোকটা আর কেউ নয়, রায়হান নিজে। আব্রাহাম বহু বছর পর রায়হানকে দেখেছে। এভাবে হুট করে এমন একটা জায়গায় সে রায়হানকে দেখবে তা আব্রাহাম ভাবেনি। তবে এবার রায়হান উল্টো ঘুরে দ্রুত চলে যায়। আব্রাহাম নিজেও দ্রুত পায়ে রায়হানের পিছু যায়। রায়হান যাতে আব্রাহামকে দেখতে না পারে, আব্রাহামের সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। রায়হান যেতে যেতেই একটা মোড় ঘুরে, আর কিছুক্ষণ পরে আব্রাহামও তার পিছু যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আব্রাহাম রায়হানকে হারিয়ে ফেলে। রায়হান হুট করেই গুম হয়ে যায়। আব্রাহাম তাকে সব দিকে খুঁজতে থাকে, আশেপাশে সব জায়গাতে খুঁজে, কিন্তু রায়হান হঠাৎ করেই নাই হয়ে যায়। আব্রাহামের রাগ উঠে গেল। একটুর জন্য সে রায়হানকে হারিয়ে ফেলল। আব্রাহাম আবার এসে নিজের গাড়িতে বসে পড়ে। রাত অনেক, তাই এখন তো অবশ্যই আরতের অফিসে কারো থাকার কথা না। আব্রাহাম একবার অফিসের দিকে তাকিয়ে চলে যায়। কিন্তু ম্যাম, বোমা বোমা কোথা থেকে আসবে? কখন করলো এইসব? জানি না, আমি কিছুই জানি না। তবে আমি এইটুকু শিওর যে যাই হয়ে যাক, যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে ওই রায়হানের হাত আছে। আই অ্যাম ড্যাম শিওর। কারণ রায়হান জেল থেকে পালিয়ে গিয়ে সে তো আর চুরি পরে বসে থাকবে না। সেই দিন আমার ওপর গুলি চালানো থেকে শুরু করে কাল আমার গাড়িতে বোমা ফিট করা পর্যন্ত সব কিছুতেই কোনো না কোনোভাবেই রায়হানের আছে। ভাগ্যিস আব্রাহাম ছিল, আমি বেঁচে গেছি। ম্যাম, এইটুকু একদম চোখ বন্ধ করে বলা যায় যে স্যার থাকতে আপনার কিছু হবে না, কিন্তু এভাবে রিক্সের উপর তো
আর জীবন চলে না, তাই না? দেখি কি করা যায়। তনয়া কোথায় এসেছে? জি ম্যাম। ওকে আমার কেবিনে পাঠিয়ে দাও। জি। এই বলেই রাশেদ চলে গেল। তার কিছুক্ষণ পর আরাতের কেবিনে তনয়া আসে। বেবি, আমাকে ডেকেছিস? ভেতরে আই। এলাম, কিন্তু হয়েছে কি? এই 2-3 দিন তোর এমন কি ইম্পর্টেন্ট কাজ ছিল শুনি? আরাতের কথায় তনয়া কিছুটা আটকে যায়। না মানে আসলে এমনিই কিছু কাজ ছিল আর কি। কাল রাত কোথায় ছিলি? হ্যাঁ, হ্যাঁ, কোথায় ছিলি? আরে ছিলাম কিছু কাজে। তুই বল না, কিছু বলবি আমায়? কিছু জানিস না তুই? না, কেন? রায়হান জেল থেকে পালিয়েছে, প্লাস আমার উপর গুলি চালিয়েছে, প্লাস আমার উপর বোমা ফিট করেছিল। ভাগ্য ভালো বেঁচে আছি। হোয়াট? ইয়েস। কিভাবে কি? জানিস, মাঝে মাঝে ভয় লাগে। আমিও মানুষ, খুব তো স্ট্রং থাকার ভং ধরে, কিন্তু মাঝে মাঝে আমারও ভয় হয়। প্লিজ, অনেক হয়েছে, আর চাই না আমি। আমার মাঝে আর সহ্য করার ক্ষমতা নেই রে। আমি এখন একটু হ্যাপি থাকতে চাই, একটু আমার আব্রাহামের সাথে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সব এলোমেলো হয়ে গেলেই যে তার শেষ বা শুরুর কোনো পথ নেই, তা কিন্তু একদমই নয়। আর এখানে এখানে তো কিছুই শেষ হয়নি, সব ঠিক আছে। তুই শুধু আরও একটু ধৈর্য ধর, ভরসা রাখ, আশা ছাড়িস না, ব্যাস। আরাত তনয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তারপর আরও বেশ কিছুক্ষণ সময় তনয়া আরাতের কেবিনেট থেকে বের হয়ে পড়ে। তনয়া চলে যেতেই আরাত আব্রাহামকে ফোন করে। আব্রাহাম প্রথমবারেই তা রিসিভ করে নেয়। হ্যালো। আব্রাহাম ফোনের অপর পাশ থেকে আরাতের মিষ্টি কণ্ঠস্বরটা পেয়েই তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আব্রাহাম কিছু বলছে না দেখে আরাত আবার বলে ওঠে, হ্যাঁ, হ্যালো আব্রাহাম, আমি জানি আপনি শুনছেন। হুম। কোথায় আপনি? বাসায় আসি। কি করছেন? ভাবছি কে? সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি কে তোমার কাছে? বলাটা কি খুবই জরুরি? হয়তো। যদি বলি আমি নিজে? আমি মানব না। কেন? তোমার নিজেরই কোনো অধিকার নেই নিজেকে ঘৃণা করার। অধিকার খাটানোর মানুষটা কাছে থেকেও তো বেশ দূরেই আছে যে আমার। প্রীতির সাথে লাস্ট কবে কথা হয়েছিল তোমার? প্রীতি? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, থাকবে আবার না। ও তো আপনার পেছনেই ঘুরঘুর করতো, যত সব লুচ্ছি মাইয়া। ও মিসিং। ইনফ্যাক্ট বছরের উপরে হবে সে মিসিং। কোনো খবর নেই। ও, রায়হানের কোনো খবর পেলে? আপাতত না। ও আচ্ছা, তো কি করছো? এই তো বসে বসে ফাইল চেক করছি। করো। আর হ্যাঁ, ওই আহসানের কাছ থেকে দূরে থেকো প্লিজ। কেন? পছন্দ না আমার ওকে। ওহো, আমার জামাইজানের জ্বলছে বুঝি? মোটেও না। আচ্ছা, বুঝলাম এবার। বাই। এই বলে আব্রাহাম ফোনটা কেটে দেয়। সে করিডোরে একটা বেতের চেয়ারে বসে রয়েছে। পরনে অ্যাশ কালার টি শার্ট, চুলগুলো বেশ এলোমেলো হয়ে কপালে পড়ে রয়েছে। প্রচুর খোলা বাতাস রয়েছে, ছোট ছোট বেশ কিছু গাছপালা রয়েছে। পরিবেশটা সুন্দর। আব্রাহামের আজ কেমন যেন মনে হচ্ছে। তার কাল রাতে রায়হানের কথা মনে পড়েছে। রায়হান লুকিয়েছিল, তা মানা যায়। গা ঢাকা দিয়ে আসে মানা যায়, কেননা সে জেল পলাতক আসামি। কিন্তু সে আয়াতের অফিসের নিচে কী করছিল? অবশ্যই তাহলে আয়াতের কোনো না কোনো ক্ষতি করার জন্য এসেছিল। আব্রাহাম বসে বসে এগুলোই ভাবছিল। তখনই হঠাৎ এক আননোন নাম্বার থেকে আব্রাহামের কাছে একটা ফোন আসে। আর ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে মুহূর্তে যেন আব্রাহামের পায়ের রক্ত মাথায় উঠে যায়। কেমন আছিস ভাই? নির্লজ্জের মতো কেন ফোন করেছিস? হায় তো অনেক লম্বা রে তোর, তাই তো এত উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে ফিরেছি। কিন্তু এখন হয়তো তুই আর বাঁচবি না। কে মারবে আমাকে? তুই? তোকে মেরে আমি আমার হাত অপবিত্র করতে চাই না। আর আমি যদি তোর আয়রাতকে মেরে দিই তো? রায়হান, নিজের লিমিটে থাক। আয়রাতের উপর একটা আঁচড় অব্দি এলেও আমি তোকে জ্যান্ত পুঁতে দিব। তাই না? আচ্ছা তাহলে আসলে তাই না? আচ্ছা আসলে কি এটা মনোটাই হবে যে তোরা দুজনেই দুজনের জন্য অনেক বেশি লাগে? নয়তো তুই চলে যাওয়ার পর আমি আয়রাতের কাছে গিয়েছিলাম ওকে সুন্দর করে বুঝিয়ে নিজের করে নিতে, কিন্তু না, তোর বউ তো এর জন্যই তেরা আমার কাছ থেকে পাখির মতো পালিয়ে গেল, আমাকে সুরব্দি করলো।
তারপর আমাকে জেলের পিছনে বন্দি করে দিল। বিশ্বাস কর ভাই, তারপর আয়রাতকে মেরে ফেলার কত কিছুই না করেছি আমি, কিন্তু মাইয়াটাই হেভি স্মার্ট। কাল রাত চুরের মতো আয়রাতের অফিসের নিচে কি করছিলি? ওহো, তো এইটা তুই ছিলি? আমার কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে বা আমার পিছনে কেউ আছে। তাহলে সেটা তুই ছিলি। কথা না ঘুরিয়ে যা জিজ্ঞেস করেছি তাই বল। আয়রাতকে দেখতে গিয়েছিলাম, মেয়েটার মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করে। অন্যের জিনিসে নজর দেওয়ার স্বভাব বন্ধ কর। যদিও তোর এই স্বভাব পুরানা। আমার বাড়ির গ্যারেজে এসে পড়ি, বেশ কিছু সত্য বলার আছে তোকে। আর কতদিন আবছা ঘোরের মাঝে থাকবি বল? সত্যি জানিস তুই, কিন্তু অর্ধেক। আয় দেখা করি, কথা মিটমাট করি। নিজের মরণকে নিজে আমন্ত্রণ জানাস না রায়হান। আগে তুই আয় তো দেখি কে কাকে মারে। আব্রাহাম ফোনটা কেটে দেয়। রাগ যখন আউট অফ কন্ট্রোলে চলে যায় তখন মানুষ স্বাভাবিক থেকে আরও বেশ চুপচাপ থাকে। আব্রাহামের ক্ষেত্রেও তাই। আব্রাহাম এখন একদম চুপ করে বসে আছে। রাগের সীমা একদম অতিক্রম করে গেছে। যাই হোক, আব্রাহাম উঠে পড়ে। রুমে এসে নিজের ব্ল্যাক প্লাস ব্রাউন কালারের জ্যাকেটটা নিজের সাথে জড়িয়ে নেয়। এই ক্ষেত্রে আব্রাহাম একটা চালাকি করে, নিজের জ্যাকেটের বাটনের সাথে একটা ছোট্ট ক্যামেরা ফিট করে নেয়, অর্থাৎ বাটন ক্যামেরা। এটা করার কারণ হলো রায়হান যেখানে যায় করবে বা যা হবে সেগুলো রেকর্ড হয়ে যাবে। আব্রাহাম তার কাভার থেকে রিভলভারটা হাতে নিয়ে নেয়, বুলেটস একদম লোড করা তাতে। তবে পরক্ষণে আবার কী যেন একটা ভেবে আব্রাহাম রিভলভারটা কাভারটির ভেতরেই আবার ছুঁড়ে মারে। নিজের সাথে কিচ্ছু নেয় না, সোজা বাইরে বের হয়ে গাড়িতে করে চলে যায়। গাড়িতে বসে আব্রাহাম তার কানে এয়ারপড লাগিয়ে নেয়, তনের সাথে কানেক্ট করে নেয়। হ্যালো। হ্যালো তয়না, তনে কিছুটা দূরে চলে যায় কথা বলার জন্য। জি স্যার। লিসেন মি কেয়ারফুলি। আমি রায়হানের কাছে যাচ্ছি, ওকে? আর হ্যাঁ, আমার সাথে ক্যামেরাও আছে। আর এই ক্যামেরার কানেকশন তোমার ফোনের সাথেই করা, মনে আছে? জি স্যার, আছে। আমি সেখানে গেলে সেখানকার সব কিছুই এখানে রেকর্ড হবে, যা তোমার ফোনে দেখা যাবে। ওটাকে সেভাবে রেখে দিবে। আমি যখন তোমাকে কিছু করতে বলবো দেন কিছু করবে, বুঝলে? ওকে। এই বলে আব্রাহাম কল কেটে দেয়। প্রায় 40-45 মিনিট সময় পর আব্রাহাম রায়হানের কাছে এসে পড়ে। এই তো, এটাই রায়হানের 2 নাম্বার বাড়ি। আর এটা শেষের দিকে একটা গ্যারেজ আছে, বেশ বড় সড়ো। আব্রাহাম এসে দেখে বাড়ির সামনে না আছে কোনো গার্ড আর না আছে অন্য কোনো কিছু। আব্রাহাম বাড়ির একদম পেছনে গিয়ে দেখে গ্যারেজটা একদম খোলা। সে ভেতরে চলে যায়। বেশ অন্ধকারচ্ছন্ন ঘরটার ঠিক মাঝ বরাবর চলছে একটা হলুদ কালারের বাতি। পাশেই অপর থেকে বেশ কিছু ইলেকট্রিকের তার ঝুলে আছে, সেগুলো থেকে কিছুটা আগুনের ফুলকির মতো বের হচ্ছে। আব্রাহাম গিয়ে একদম ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। ওপরের কিছুর কিচির মিচির আওয়াজ শুনে আব্রাহামের উপর দিকে তাকায়। দেখে যে একটা লোয়ার ফ্যানে বেশ জোরে জোরে দুলছে, যেন এই নিচে পড়ে গেল এমন। বেশ বিরক্তিকর একটা অবস্থা। আব্রাহাম সেখান থেকে চলে আসতে ধরলে তার পেছনে ডাক এসে থেমে যায়। আব্রাহাম, কোথায় যাচ্ছিস ভাই? আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিস? আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়, দেখে রায়হান দাঁড়িয়ে আছে। এত বছর জেলে থাকার ফল বা খাতিরদারি, তার চোখ মুখ স্পষ্ট। আগে থেকে বেশ কালো হয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখে বেশ কিছু স্পট পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো। তবে আগে সেই শয়তানের হাসি মুখেই আছে। দেখ তোর বউ আমার কি হাল করে দিয়েছে, পাগল কুকুর বানিয়ে দিয়েছে আমাকে ওর পিছনে। কি বলবি জলদি বল। আগে তুই বল যে তুই আয়রাতকে কতটুকু ভালোবাসিস। হ্যাঁ, সেই কৈফত অবশ্যই আমি তোকে দিব না। বিশ্বাস আছে আয়রাতের উপর? হ্যাঁ আছে। আয়রাত যদি আমাকে নিজ হাতে মেরে রেখেও যায় তবুও আমি ওকেই ভালোবাসি, বাসবো আর বেশেই যাব। তাহলে ওর সাথে এত রাগ আর অভিমান কেন? না, রাগ আর নাই, অভিমান। শুধু কিছু এমন ঘটনা জীবনে ঘটেছে যার ফলে আমাকে তার কাছ থেকে দূরে থাকতে হয়েছে। মনে পড়ে কি সেই দিন রাতের কথা যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেই অভিশপ্ত ঘটনায় আমার জীবনের চেহারা পুরো পাল্টে দিয়েছে। আমি কি করে ভুলি তা? আয়রাত তোকে মেরেছে? হয়তো না, হয়তো হ্যাঁ। তবে আমি এইটুকু জানি যে এই সবগুলোর পিছনে কেউ না কেউ তো অবশ্যই আছে। আর সত্যি বলতে আমার পুরো সন্দেহ তোর উপরে। ঠিক ধরেছিস, আমিই তোকে মেরেছি। লেট মি এক্সপ্লেইন। আমি আয়রাতকে ভালোবাসতাম আর এখনও বাসি, বুঝলি? বাট কি করব বল, ওর উপরে তো তোর নজর ছিল। আর হ্যাঁ,
কে যেন তোকে বলতেছিল যে মেয়েদের জন্য ঘর যেমন জুড়ে আসে, ঠিক তেমনি মেয়েদের জন্য ঘর তেমন বরবাদও হয়ে যায়। আজ পর্যন্ত দুনিয়াতে যত যুদ্ধ বিবাহ হয়েছে সেগুলোর অধিকাংশ মেয়েজনিত। মেয়েরা খুব বেশি অদ্ভুত হয়। তাই তো দেখ না আমার অবস্থা এমন এমন। এই আয়রাতকে পাওয়ার জন্য কম কিছু করেছি আমি, কত কিছু না করেছি। এমনকি তোকেও খুন করতে দুইবার ভাবিনি, কিন্তু ফলাফল কি হলো দেখ, শূন্য। পাইনি আমি ওকে। তাই ভাবলাম যে যখন আয়রাতকে পাবোই না তখন ছেড়ে দেই, অর্থাৎ মেরে ফেলি। হ্যাঁ, আমি মেরেছি তোকে, আর আয়রাতকে মারার চেষ্টা করেছি। সেদিন পার্কে গুলি, আয়রাতকে গাড়িতে বোমা আমার লোকেরাই লাগিয়েছে। যখন আয়রাতকে আমি পাবোই না তখন ওকে কেউ পাবে না। আর শোন, প্রীতিও কিন্তু কম ভালোবাসতো না তোকে, কিন্তু মেয়েটা আর নেই। প্রেমের জন্য তাকেও মারতে হয়েছে। তাকেও আর কেউ না, আমিই মেরেছি। নাও কাম টু দি পয়েন্ট। তুই যখন সেদিন রাতে আসছিলি ওই পাহাড়ি রাস্তা দিয়ে, আমি আগে থেকেই তোর গাড়ি ব্রেক ফেল করে রেখেছিলাম। তোর গাড়ির অ্যাক্সিডেন্ট আমিই করিয়েছিলাম। তারপর তুই কিছুটা আঘাত পেলি, বাইরে বের হয়ে পড়লি গাড়ি থেকে। আমি ভেবেছি তুই মরে গেছিস, কিন্তু না, তোর হোশ তখনও ছিল। তখন তোর মতে তোর কাছে আয়রাত যায়নি, তাই না? আসলে না, সেটা আয়রাত ছিল না, সেটা প্রীতি ছিল। প্রীতি। এখন প্রশ্ন হলো, প্রীতি কীভাবে আয়রাতের মতো দেখতে হলো? এটা 2021। এখন একজনের চেহারা আরেকজনের মতো করতে বেশি কিছু করতে হয় না। আর্টিফিশিয়াল ওয়ার্কস অ্যান্ড স্যাম টেম্পোরারি কসমেটিক্স সার্জারি ব্যাস। প্রীতিকে তোর আয়রাতের মতো করে দিতে বেশি সময় লাগেনি। তবে হ্যাঁ, আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তা হচ্ছে এই যে সেই রাস্তাটা একদমই ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই ওর উপর তুই তোর পেছনে আঘাত পেয়েছিলি, যার ফলে তুই ঝাপসা দেখেছিস। সেভাবে আয়রাতকে দেখেছিস, তাও আবার এই রূপে, তোরই খুনির রূপে। আয়রা তোর প্রীতি যখন সেখানে থেকে চলে আসতে নিয়েছিল তখনও তুই সহজে বিশ্বাস করতে চাসনি। তারপরে তুই ভালোভাবে প্রীতির মুখ দেখিসনি। 99.9% আয়রাতের মতো ছিল। তুই মরলি না, উঠে দাঁড়ালি। আর জানিস তো তখন কি হলো? আমি রড নিয়ে তোর মাথার পিছনে আঘাত করি, ব্যাস তুই সাইলেন্স। তোকে তোর গাড়িতে তুলি, আর খাত থেকে আমি এই যে নিজ হাতে তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই। কিন্তু প্রীতি বাড়াবাড়ি করছিল বেশ। নিজের জীবন হারানোর জন্য দায়ী একমাত্র সে। তোকে মেরেছি তো তার জন্য ও অনেক খারাপ লাগছিল। আমার কলার খামচে ধরেছিল, আমাকেও গালি দিয়েছে। তোকে চাইতো। এখন আমি কি করব? এখন আমি কি করে প্রীতিকে কষ্ট দিতে পারি বল? বিকজ প্রীতি আমার অনেক হেল্প করেছে। ইনফ্যাক্ট সে না থাকলে তোকে আর আয়রাতকে আমি এত বছর দূরে রাখতেই পারতাম না। তাই ওকে এবার আমি একটু হেল্প করি। প্রীতিকেই আমি তোর পরে সেই খাদে ধাক্কা দিয়ে ফেলে দেই, ব্যাস খাতাম কাহিনী। কিন্তু দেখ, তোর কই মাছের প্রাণ, এখনো বেঁচে আসিস, আর আয়রাতের কাছেও পৌঁছে গেছিস। রায়হান আব্রাহামকে সব খুলে বলে, আর সব কিছু শুনে যেন আব্রাহামের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তাহলে আয়রাত কিছু না করে দোষী? আয়রাত তো এগুলো কিছুই জানে না। আয়রাত হয়তো ধারণা করতে পারবে না যে তার পিঠ পিছেই কত বড় একটা ঘটনা ঘটে গেছে। আব্রাহাম কেন দূরে ছিল, কীভাবে ফিরে এলো, আর গায়েবী বা কোথায় ছিল, আয়রাত এগুলোর কিচ্ছু জানে না। কেউ একজন যে মিথ্যে আয়রাত সেজে এসে তারই নাকের নিচ দিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তার এক ফোঁটা আন্দাজও আয়রাতের নেই। না, আব্রাহাম যে একদম আয়রাতকে নিজের খুনি হিসেবে ভেবে এসেছে তা না। আব্রাহাম দ্বিধায় ছিল, কিন্তু এবার যেন সব ক্লিয়ার তার কাছে, একদম পানির মতো পরিষ্কার সব। আব্রাহাম রায়হানের অগোচরেই তার জ্যাকেটে থাকা বাটন ক্যামেরাটার একটা জায়গায় প্রেস করে, অর্থাৎ এতক্ষণ সব কিছুই রেকর্ড হচ্ছিল। আর ক্যামেরাতে প্রেস করার ফলে তা এক একটা এমএমএস হিসেবে তনয়ার ফোনে চলে যায়। মেসেজের শব্দ পেয়ে তনয়া তা ওপেন করে, আর সব কিছু দেখে তনয়া নিজে মুখে একদম হা হয়ে যায়। তনয়া আর এক মুহূর্ত দেরি না করে সেই এসএমএসটা সোজা আয়াতকে সেন্ড করে দেয়। আয়াত তার ফোনে শব্দ পেয়ে তা ওপেন করে, দেখে একটা ভিডিও এসেছে। আর ভিডিও ক্লিপটা অন করে দেখতে থাকে। কি অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এটাই হয়েছে তোদের সাথে। আয়রাত জানেই না যে তার নকল ধরে তার সাথে কেউ এমনটা করেছে। ও হ্যাঁ, আরেকটা খবর, খুব জলদি তোর আয়রাত জেলে যাচ্ছে। হোয়াট? হ্যাঁ ভাই, কেন জানিস? কারণ আয়রাতের নামে প্রচুর ব্ল্যাক মানি ইলিগেল কেস আছে। আয়রাতার বাড়িতে ইভেন অফিসেও অনেক ব্ল্যাক মানি জড়ো করে রেখেছে, যেগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ। আর হ্যাঁ, চিন্তা করিস না, সেগুলো ভুয়া ফেক, ভুল নিউজ কিন্তু সত্য। কেননা সেখানে টাকার মানে ব্ল্যাক মানির হিসেবে যে ফাইলগুলো আছে সেগুলো সবগুলোতে আয়রাতের সিগনেচার আছে। আয়রা জেনে শুনে এমন কোনো পেপারে সিগনেচার কখনোই করবে না।
হ্যাঁ তা তো আমিও জানি, তাই সরি, হ্যাঁ তা তো আমিও জানি, আর জন্যই তো আমাকে উল্টো পথ বেছে নিতে হয়েছে। আমার যে দুই একজন লোক আয়রাতের পিছনে জাসুস হয়ে আছে, তারাই আয়রাতের সাইন কপি করে, কিন্তু আয়রাত এত বড় একজন বিজনেস ওম্যান, তার সিগনেচার তো আর এত সহজে কপি করা যায় না, তাই না? তাই একজন লোককে আমি আয়রাতের অফিসে এসি স্টাফ হিসেবে পাঠিয়েছি। আর আয়রাত তো অনেক ব্যস্ত মেয়ে, তার এত সময় কই যে সবার বায়োডাটা নিয়ে ঘুরবে। আর সেটাই আমার সুবিধা হয়েছে। স্টাফটা মানে যে কিনা আমার লোক, সে ফাইলগুলো কালেক্ট করে কোনো না কোনো কাজের ফলে, আর তখন সেই ফাইলগুলো থেকে আয়রাতের সিগনেচার কপি করে নেয়। এই তো হয়ে গেল। এখন এই যে এই ব্ল্যাক মানির সব পেপারস আছে এখানে, সেখানে আয়রাতের সাইন মানে কপি করা আর কি। তবে সবারই তো ভাববে এখন যে আয়রাত ব্ল্যাক মানির সাথে জড়িত আছে। এতক্ষণে পুলিশের কাছে এই খবর চলেও গিয়েছে, আর কিছু সময়ের মাঝে তারা আয়রাতকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। নে, সব হয়ে গেল। মরার আগে তোকে সব সত্যি আমি জানিয়ে দিলাম। এবার বল আমার প্ল্যানটা কেমন হয়েছে? একদম মাস্টারপিস না? রায়হানের কথা শুনে আব্রাহামের বেশ তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে দেয়, যা দেখে রায়হানের রাগ উঠে যায়। ব্লাডি বুলশিট। জানিস তো, ক্রিমিনাল যতই চালাক হোক না কেন, এমন কিছু সে রেখেই যাবে যা তাকে ফাঁসানোর জন্য যথেষ্ট। অতি চালাকের গলায় দড়ি। মানে? মানে এই যে আমার সাথে ক্যামেরা ছিল, যা বলেছিস তুই যা যা করেছিস সব ক্যামেরাতে বন্দি হয়ে গেছে। আর এর থেকে ভালো আর কি হয়ে যে ক্রিমিনাল যখন নিজের মুখেই নিজের সব কুকীর্তি স্বীকার করে। কি? ক্যামেরা? ক্যামেরা কোথায়? আমি তো ভেঙে ফেলবো। কোনো লাভ নেই, সব রেকর্ড হয়ে গেছে। আর এতক্ষণে তা আমি একজনকে পাঠিয়েও দিয়েছি। কত কিছু করলি তুই, কত কিছু, হ্যাঁ, কত প্ল্যান তোর। কিন্তু দেখ, আমাকে শুধু একটা ক্যামেরা আনা ছাড়া আর কিছুই করতে হয়নি। সব একা একাই হয়ে গেছে। রায়হান বেটা, ফেসে তো তুই গেছিস। আব্রাহামের কথায় রায়হানের বেশ রাগ উঠে পড়ে। সে চিল্লিয়ে তার পাশে থাকা একটা বড় লোহার রড নিয়ে আব্রাহামের দিকে ধেয়ে আসে, কিন্তু আব্রাহাম তাকে তার হাত দিয়ে আটকে দেয়। রায়হানের হাত শক্ত করে ধরে পেঁচিয়ে তাকে উল্টিয়ে দেয়। রায়হানের এক হাত পেছনে দিয়ে মুচড়ে ধরে। এতে রায়হান হাতে বেশ টান লেগে তার হাত থেকে লোহার রডটা পড়ে যেতে ধরে। আব্রাহাম রডটা তার তার হাতে নিয়ে বিনা বাক্যে সোজা রায়হানের পিঠ পিছে মেরে দেয়। রডটা রায়হানের পিঠের মাঝ দিয়ে ঢুকে একদম সামনে দিয়ে বের হয়ে পড়েছে। মূর্তির জায়গাটা একদম শান্ত হয়ে গেছে। রায়হান না পারছে কথা বলতে, না পারছে অন্য কিছু করতে। গল গল করে রক্ত ঝরে যাচ্ছে। রায়হান খুব কষ্টে তার মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামকে দেখে তার আত্মা আটকে ওঠে। চোখে যেন তার রক্ত জমে গেছে। রাগে মুখটা কাঁপছে, মাথার রগগুলো সব ফুলে গিয়েছে তার। আব্রাহাম রায়হানকে নিজের দিকে ঘুরিয়ে সোজা বুক বরাবর একটা লাথি মেরে দেয়, যার ফলে রডটা আরও বেশি করে রায়হানের মাঝে ঢুকে পড়ে। এবার যেন রায়হানের মুখ দিয়ে রক্তর ধারা বের হয়ে পড়ে। আব্রাহাম পাশে তাকিয়ে দেখে একটা ধারালো চাকু পড়ে আছে। আব্রাহাম তার সাথে সাথে হাতে নিয়ে বাতাসের গতিতে রায়হানের কাছে চলে যায়। রায়হান দাঁড়িয়ে থাকতে না পেরে একটা লোহার চেয়ারের মোড়ার মতো করে পড়েছিল। আব্রাহাম তার এক পা রায়হানের চেয়ারে হাতলিতে রেখে দিয়ে তার বাম হাত দিয়ে রায়হানের গোড়া চেপে ধরে। আব্রাহাম একটা কথা বলছে না, সে শুধু তার মতো করে রাগ মেটাচ্ছে। আব্রাহাম ছুরি দিয়ে রায়হানের গোলা বরাবর তাই এক ঘা বসে। এতে রায়হানের গালের ভেতর দিয়ে ছুরিটা একদম তার মুখের মাঝে চলে যায়। রায়হান কিছু বলতে পারছে না, শুধু যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে। আব্রাহাম ছুরিটা গাল থেকে তুলে আবার সোজা তার গোলার শ্বাস নিতে বসে দেয়। এতে যেন রায়হানের শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। রায়হানের উভয় হাতে রগগুলোও আব্রাহাম কেটে দিয়েছে, অর্থাৎ রায়হানের শরীরে রক্তে একদম ছেয়ে গেছে। অবশেষে আব্রাহাম রায়হানের গোড়াতে একদম ছুরি দিয়ে এক টান দিয়ে দেয়। রায়হান শেষ, এক ফোঁটা শক্তিও আর বাকি নেই। তবে পুরো জীবন যায়নি তার। এবার আব্রাহাম ঠিক একটা সাইকেল মতো করে রুমের আশেপাশে তাকাতাকি করতে থাকে। হয়তো সে খুঁজছে যে এখন রায়হানকে আর কীভাবে যন্ত্রণা দেওয়া যায়। আব্রাহাম পাগলের মতো করে খুঁজছে। অবশেষে আব্রাহাম দেখতে পেল যে গ্যারেজে বেশ বড় বড় পানির কিছু ড্রাম রয়েছে। আব্রাহাম সেগুলো সব নিয়ে আসে। এক এক করে ড্রাম থেকে সব পানি রায়হানের উপর ঢালতে থাকে। রক্ত আর পানি মিশে একাকার হয়ে গেছে। প্রায় 3 ড্রাম পানি আব্রাহাম রায়হানের উপরে ঢালে। তারপর আব্রাহাম সোজা সেই ইলেকট্রনিক
তারের কাছে চলে যায়। খুব সাবধানে তার নিয়ে এসে রায়হানের সামনে দাঁড়ায়। রায়হান আদো আদো চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। দেখতে খুব বিভৎস লাগছে তাকে। গোলা চেহারা, শরীর একদম ক্ষতবিক্ষত, এমনকি শরীরের ঠিক মাঝ বরাবর লোহার রডটা বিঁধেই আছে, তার উপর পানি দিয়ে একদম ভেজা। আব্রাহাম এসে রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হান যে আব্রাহামকে মারার জন্য এত প্ল্যানিং করেছে তার জন্য আব্রাহামের বিন্দু মাত্র চিন্তা বা রাগ নেই। রায়হান আয়াতকে কেড়ে নিতে চেয়েছে আব্রাহামের কাছ থেকে। এটা যেন আব্রাহামকে জালি পুড়ে ছাই করে দিচ্ছে। আব্রাহাম রায়হানের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, হ্যাপি জার্নি সৎ ভাই। এই বলে আব্রাহাম তার হাত থেকে ইলেকট্রনিক ওয়ারটা রায়হানের গায়ের উপরে ছুঁড়ে মারে। ব্যাস, রায়হান যে ঠিক কীভাবে ছটফট করছে তা বলার বাইরে। একে তো রায়হানের উপরে পানি আর তার উপরে কারেন্ট, ইলেকট্রিক শক খুব বাজেভাবে লাগছে রায়হানকে। রায়হান তার চোখগুলো উল্টিয়ে দিয়েছে। এইভাবেই কাতরাতে কাতরাতে রায়হানের মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর আব্রাহাম তার জ্যাকেটের কলার ঠিক করতে করতে গ্যারেজের বাইরে এসে পড়ে, যেন কিছুই হয়নি। অন্যদিকে ক্যামেরাতে শুধু আব্রাহামকে মারার কথা রেকর্ড হয়েছে, এই ব্ল্যাকম্যানের কথা রেকর্ড হয়নি। আয়রা তার চোখগুলো বড় বড় করে দিয়ে তার ফোনের দিকে তাকিয়ে আছে। সে এতটাই অবাক যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তারও খেয়াল নেই তার। আয়রাতের চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। আয়রা তার হাতে ফোনটা নিয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। রায়হান অ্যান্ড প্রীতি যে এমন কিছু করেছে তার কল্পনা মাত্র হারাতে ছিল না। আয়রাত নিজের হিতেই জ্ঞান শূন্য হয়ে গেছে। তখনই কিছুটা দ্রুত ভেগে আয়রাতের কেবিনে কয়েকজন পুলিশ অফিসার আসে। আয়রা তাদের এভাবে এখানে দেখে অবাক হয় না, কেননা যে ঝটকা আয়রাত খেয়েছে তার কাছে এটা কিছুই না। মিসেস আইরাত, আপনাকে একটু এই সময় আমাদের সাথে যেতে হবে। তখন আয়রাতের কেবিনে রাশেদ আসে। সে পুলিশকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, তবে আয়রাত তাকে থামিয়ে দেয়। দেখুন মিসেস আইরাত, আমরা কিছু ব্ল্যাক মানি পেপারসের উপরে আপনার সাইন পেয়েছি, যেগুলো ইলিগেল। তাই এখন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন। আয়াতের এখন কথা কাটাকাটি করার মতো মেজাজ একদমই নেই। তাই অফিসার আয়াতকে যেভাবে নিয়ে গেল আয়াত সেভাবে চলে গেল। তবে ওদিকে তো আব্রাহামের চিন্তার শেষ নেই। যাই হোক, সব পরে, কিন্তু এই মুহূর্তে তাকে আগে আয়াতের সাথে দেখা করতে হবে। আব্রাহাম গাড়ি হাওয়ার বেগে চালিয়ে নিয়ে গিয়ে সোজা আয়াতের অফিসে চলে যায়। আব্রাহাম গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে দৌড়ে অফিসের ভেতরে চলে যায়। গিয়ে দেখে রাশেদ, অয়ন, আহসান সব বাকিরা বেশ চিন্তায় আছে। এই মুহূর্তে আব্রাহামকে অফিসে দেখে তারা অবাক হয়। আব্রাহাম দ্রুত রাশেদের কাছে এগিয়ে যায়। রাশেদ, আয়রাত কোথায়? আয়রাত কোথায়? স্যার আয়রাত ম্যাম জেলে। কি? কখন নিয়ে গেছে? কিছু পুলিশ অফিসার এসেছিল, তাদের মতে ব্রেক মারির প্রেশারের মাধ্যমে সাইন আছে, কিন্তু ম্যাম তো কখনোই সেগুলোতে সাইন করবে না। জানি না ম্যামের সাইন কি করে এলো। তাদের কাছে এনাফ প্রুফ ছিল, তাই তারা ম্যামকে নিয়ে গেছে। ড্যাম ইট! আব্রাহাম আবার বাইরে এসে দ্রুত গতিতে উঠে পড়ে। রাগে গা কাঁপছে। ওদিকে আয়রা জেলের ভিতরে বসে আছে মাথা নিচু করে। এই এতগুলো বছর যাবৎ আয়রাত এক ভুল ধারণা নিয়ে বেঁচেছিল। আয়রাত না, শুধু প্রায় সবাই। এগুলোই যেন আয়রাতের মন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। প্রায় 30 মিনিট পর আব্রাহাম পুলিশ স্টেশনে এসে পড়ে। দ্রুত পায়ে গিয়ে পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়। আব্রাহাম যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়েই সবাই দাঁড়িয়ে পড়েছিল তাকে দেখে, কিন্তু আব্রাহাম সবাইকে এক প্রকার ইগনোর করে ভেতরে এসে পড়ে। আব্রাহাম এসেই পুলিশ অফিসারের টেবিলে ঠাস করে নিজের হাত রাখে। পুলিশ অফিসার আব্রাহামকে এই রূপে দেখে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম স্যার, আপনি এখানে? আপনারা কিসের ভিত্তিতে আয়রাতকে অ্যারেস্ট করেছেন? স্যার, কিছু বেআইনি কাগজে ওনার সাইন পাওয়া গেছে, তো তার জন্য এটাই যথেষ্ট? আব্রাহাম অফিসারের দিকে তার জ্যাকেট থেকে ক্যামেরাটা এগিয়ে দেয়, যাতে রাহেলার নিজের মুখে স্বীকার করা সব কিছু রয়েছে। সেটা অফিসারকে দিয়েই আব্রাহাম আরও ভেতরে চলে যায়। ভেতরে কয়েক কক্ষ পেরিয়ে আব্রাহাম থেমে যায়। তার ডান পাশে তাকিয়ে দেখে আয়াত একটা জেলের কক্ষের ভেতর একদম একা বসে আছে। আব্রাহাম আর কিছু না বলেই জেলের দরজার সই দেয় এক লাথি মেরে। সাথে সাথে ঠাস করে দরজাটা ভেঙে পড়ে যায়। এমন বিকট শব্দে আয়াত ফট করে মাথা তুলে তাকায়, দেখে আব্রাহাম এসেছে। আয়াত আব্রাহামকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আব্রাহাম এসে কোনো কথা না বলে সোজা আয়াতের হাত ধরে তাকে বাইরে বের করে নিয়ে আসে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সব কিছু রেকর্ড হয়েছিল।
রায়হান যখন আব্রাহামকে খুন করার প্ল্যানগুলো নিজের মুখে সব স্বীকার করছিল, তাও আবার প্রীতির নাম সহ সেটাও রেকর্ড হয়েছে। আর ব্ল্যাক মানির ব্যাপারটাও, অর্থাৎ আরাতকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর ব্যাপারটাও রেকর্ড হয়েছে। সবই রায়হান তার মরার আগে নিজ মুখে স্বীকার করে গেছে। আব্রাহামকে খুন করার অংশটুকু আব্রাহাম রেকর্ড করে আগেই তনয়কে পাঠিয়ে দেয়, অর্থাৎ সেই ক্লিপটুকু আলাদাভাবে সেন্ড করা হয়েছে তনয়কে। তবে পরবর্তী কিন্তু ক্যামেরা বন্ধ হয়নি, ক্যামেরা অন করাই ছিল, যার দরুন ব্ল্যাক মানির ব্যাপারটাও রেকর্ড হয়। তা শুধু আব্রাহাম নিজের কাছে রেখেছিল। অতঃপর আব্রাহাম যখন জানতে পারে যে আরাতকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তখন আব্রাহাম দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে আরাতকে একদম নির্দোষ প্রমাণ করার জন্য প্রুফ হিসেবে সেই ভিডিও ক্লিপটা দেখিয়েছে অফিসারকে। সেখানেও রায়হান সব নিজের মুখেই উগলে দিয়েছে। আব্রাহাম যখন জেলে আরাতকে দেখে, তখন সে কোনো কথা না বলে সোজা আরাতের হাত ধরে তাকে পুলিশ স্টেশন থেকে বাইরে বের করে নিয়ে আসে। এখনও পুরনো অনেক কিছুই বলার আছে আব্রাহামের আরাতকে। সব ঠিক করে নিতে হবে, সব আবার আগের মতো করে নিতে হবে যে কোনো মূল্যেই। আব্রাহাম আরাতকে বাইরে এনে নিজের গাড়িতে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে আব্রাহাম। সে এক হাতে গাড়ি ড্রাইভ করছে, আর এক হাতে নিজের কপালের সাইডে ঠেকিয়ে রেখেছে। মাঝে মাঝে আরাতের দিকে তাকাচ্ছে, তবে আরাতের মাঝে কোনো ভাব নেই। সে একদম ভাবলেশীনভাবেই বসে রয়েছে। ঠিক আগের মতো চুপ করে থাকার লক্ষণটা আবার দেখা যাচ্ছে। আব্রাহাম বেশ ভালো করে বুঝতে পারছে যে আরাত কেন এভাবে বসে আছে। আব্রাহাম ইচ্ছে করেই আরাতকে একটা আলাদা ফ্ল্যাটে নিয়ে যায়, সেটাও অবশ্য পুরোটাই আব্রাহামের। আব্রাহাম গাড়ি থামিয়ে দেয়, নিজে গাড়ি থেকে নেমে গিয়ে আরাতের পাশেই গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু এবারও আরাত আগের মতো চুপ মেরে বসে আছে। আব্রাহাম কিছু বলতে যাবে, তার আগে আরাত নেমে পড়ে। আব্রাহামের আগে আরাত নেমে গিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে যায়। আব্রাহাম গাড়ির দরজা খুলে আরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই ফ্ল্যাটে আরাতের আগেও একবার এসেছিল, যার ফলে তার চিনতে বেশি একটা অসুবিধা হয় না। আব্রাহাম গাড়ির দরজা লাগিয়ে দিয়ে চাবি দিয়ে গাড়ির লক করে ভেতরে চলে আসে। সিঁড়ি বেয়ে আব্রাহাম উপরে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে আরাত কাচের দরজাতে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে আরাত তার পেছনে ঘুরে তাকায়। আব্রাহাম আরাতের দিকে তাকায়, তবে আরাতকে দেখেই আব্রাহামের বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। কেননা আরাতের চোখ দুটো রক্ত লাল হয়েছে, তাতে পানিগুলো যেন টলমল করছে। আরাত এক দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ টুপ করেই কয়েক ফোঁটা পানি তার গাল বেয়ে গড়িয়ে পড়ে। আরাত দ্রুত এগিয়ে গিয়ে আব্রাহামের জ্যাকেটের কলার দু হাতে খামচে ধরে। রাগ দুঃখ সব একসাথে কাজ করছে আরাতের মাঝে। চোখে অশ্রু, মুখে রাগ নিয়ে বলে, আমাকে কিভাবে আর ঠিক কতভাবে ভাঙবে আপনি? আর কত যেগুলো স্বপ্নে ভাবতে পারিনি সেগুলো কিনা আজ আমার সাথে হয়ে যাচ্ছে। আমি কিসে ছিলাম এতদিন? কি নিয়েছিলাম আমি? একটা ধোঁয়াশার মাঝ থেকে এসেছি আমি এতগুলো দিন। আপনি আপনি আমাকে এতদিন আপনার খুনি ভেবে এসেছিলেন? আমি মারবো আপনাকে? আব্রাহাম, কিভাবে মেনে নিলেন আপনি এটা? আপনাকে খুন করার আগে আমি নিজেই না মরে যাই। আয়রাত, আমার কথাটা। আপনি খাদে পড়ে যাবার পর কোথায় ছিলেন এই বছরগুলো? এই পর্যায়ে কিভাবে এলেন, বা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে কিভাবে এলেন? আমার কাছে আসতেন না আপনি? আপনি আমার কাছে আসেননি। সব সমাধান করা উচিত ছিল আপনার। আমার কাছে এসে আমাকে একবার জিজ্ঞেস তো করতেন। রাগ করতেন, আমাকে কাটতেন, মারতেন, বকতেন, যা খুশি করতেন, বাট এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতেন নাকি? এতগুলো বছর আমার জন্য পুরো একটা ভুল ধারণা নিয়েছিলেন আপনি। আমি তোমাকে দোষী বলছি না, আমি তোমার কোনো দোষী এখানে দিচ্ছি না। আমার কথা তো শুনবে। তুমি যে এভাবে এত সহজে বলছো না, ব্যাপারটা ঠিক এতটা সহজ ছিল না আয়রাত। আমি যে কিসের মাঝে ছিলাম তা কেবল আমি জানি। তুমি কি ভেবেছো যে নিজের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে যাওয়ার পরও আমি খুব ভালো ছিলাম, খুশি ছিলাম? ভুল তুমি। অনেক বেশি আঘাত পেয়েছিলাম আমি। মাথার পিছনে অনেকবারে আঘাত লেগেছিল। আমার অ্যাক্সিডেন্ট হবার পর কত কিছু হয়েছে তার বিন্দুমাত্র ধারণাও তোমার নেই। আব্রাহামকে খাত থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। গাড়ি সহ একদম নিচে আষ্টে পড়ছিল সে। এক পর্যায়ে আব্রাহাম গাড়ি থেকে ছিটকে গিয়ে বেশ দূরে পড়ে যায়।
আর গাড়িটার অবস্থা একেবারে বাজে হওয়ার ফলে তা ক্র্যাশ হয়ে যায়। তবে আব্রাহামের তখনও কোনো সেন্স ছিল না। কপালের অংশ বেশ খানিক কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। গায়ের শার্টটাতে রক্ত লেগেছিল, যেই খাদের অন্ধকার জায়গাতে আব্রাহাম পড়েছিল। এখন আসি রাত্রিকে আর রাত্রির সাথে আব্রাহামের দেখা কী করে হলো তাতে। তাবাসসুম আলম রাত্রি পেশাগতভাবে রাত্রি একজন ডক্টর, পড়াশোনা শেষ করে দেশে কাজ করছে। বাবা সরকারি পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি গত হয়েছেন। রাত্রিরা 2 বোন ছিল, রাত্রির বড় বোন তোমা আর রাত্রি, মোট 3 জনের সংসার ছিল তাদের। রাত্রির বড় বোন তোমা ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার। তোমার বিয়ে ঠিক হয়, সবাই খুশি ছিল এই বিয়েতে, আর বিয়ে হয়ে গিয়েছিল। তবে তোমার বিয়ের পর যখন সে তার হাজব্যান্ডের সাথে গাড়িতে করে আসছিল, তখন দুর্ভাগ্যবশত একটা দানব আকৃতির ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিল তারা, বরকনে এবং গাড়ির ড্রাইভার। আর কাকতালীয়ভাবে তোমা আর তার বর সেই পাহাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের গাড়ি এক ধাক্কার নিচে খাদে গিয়ে পড়ে। এদিকে তো রাত্রি আর তার মা নিশ্চিন্তে ছিল তোমাকে নিয়ে, যে সে তার শ্বশুরবাড়ি চলে গিয়েছে। তবে বেশ ঘন্টা পেরিয়ে যায়, তাদের আসার নাম নেই। দেখতে দেখতে যখন প্রায় সকালই হয়ে গেল, তখন তোমার শ্বশুর বাড়ির লোকজন সবাই রাত্রির কাছে ফোন দেয়। তোমা বা কেউ এখনও বাড়ি আসেনি। বিয়ের পরের দিনই এমন খবর পেয়ে রাত্রির তো চিন্তায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সবার মাঝেও একটা দুশ্চিন্তা আর ভয় এসে ভর করলো। রাত্রির বাবা যেহেতু একজন সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, তাই পুলিশ ডিপার্টমেন্টে তাদের বেশ কিছু চেনা চেনা লোক রয়েছে। সেখান থেকেই রাত্রির কাছে ফোন আসে। রাত্রি পুরো ফ্যামিলিকে প্রায় সেই ডিপার্টমেন্টের সবাই চিনত। এক অফিসার রাত্রিকে ফোন করে বলে যে খাদে একটা গাড়ি বাজেভাবে কিছু অংশ পাওয়া গেছে। গাড়িটা সাজানো ছিল, হয়তো বিয়ের, আর 2টো লাশ পাওয়া গেছে, একদম বরকনের বেশে। তবে চেহারা বিগড়ে গেছে খুব খারাপভাবে, তাই চেনা যাচ্ছে না। রাত্রে হাত থেকে ফোন পড়ে যায়, কি বলবে খুঁজে পায় না, তাই মাকে কি করে সামলাবে তাও জানা নেই তার। অতঃপর রাত্রি আর তার মা সেই অ্যাক্সিডেন্ট স্পটে যায়। লাশগুলোকে চেক করতে হবে, না করে উপায় নেই, তাই লাশগুলোর উপর থেকে দেয়া বা ধরার নিষেধ, তাই বাধ্য হয়ে খাদের একদম নিচে নামতে হয়েছিল রাত্রিকে। রাত্রি সেদিন মনে হচ্ছিল যে নিজের চোখের সামনে নিজের বড় বোনের এমন নির্মম মরণ দেখার চেয়ে ভালো সে এর আগেই মরে যেত। সব কিছু দেখে শুনে অবশেষে রাত্রি বলে যে হ্যাঁ, এরাই তার বড় বোন আর বোনের স্বামী, তারা মারা গিয়েছে। রাত্রি তো সেখান থেকে এসেই পড়তো, কিন্তু হঠাৎ তার চোখ যায় কিছুর উপর। পুলিশরা অন্যদিকে আর রাত্রি অন্যদিকে দিয়ে যাচ্ছিল। আর এছাড়াও এখানে বেশ বন্য পশু আছে, তাই সহজে কেউ আসতে চায় না। রাত্রি তার কপাল কুঁচকে সেদিকে এগিয়ে যায়, আর যেতেই অবাক, কারণ এখানে আরও একটা লাশ। রাত্রি ভেবেছিল যে এটাও লাশ, তাই রাত্রি দ্রুত সেদিকে এগিয়ে যায়। রাত্রির ভয় যে না পুলিশকে ডাক দিতে যাবে, তখন সে খেয়াল করে যে লোকটার হাত নড়ছে। রাত্রি তার হাঁটু ভাঁজ করে বসে পড়ে, কান কিছুটা সেই ব্যক্তিটির মুখের কাছে নেয়, শ্বাস চলছে। সেই আব্রাহাম ছিল। রাত্রি তার হাতের পালস চেক করে দেখে সে জীবিত আছে। রাত্রি আব্রাহামকে খেয়াল করে দেখে বেশ চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছে। রাত্রি তখনই সেই খাত থেকে আব্রাহামকে নিয়ে আসে। আব্রাহামকে বাসায় এনে রাত্রির পক্ষে যতটুকু সম্ভব সে তার সাধ্যমতো সব করে। আব্রাহামের যখন জ্ঞান ফিরে তখন সে সব বুঝতে পারে, আর রাত্রিও বুঝে যে এই আব্রাহাম। রাত্রির মারও কোনো রকম কোনো সমস্যা ছিল না। তবে রাত্রি পরবর্তী এইভাবে অবাক হয় যে এত বড় একজন মানুষ এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আর পুলিশরা টের অব্দি পেল না। আশ্চর্য। রাত্রি অনেক ট্রাই করেছে পুলিশকে ইনফর্ম করার, কিন্তু প্রত্যেকবারই আব্রাহাম তাকে বাধা দিয়েছে, তাকে মানা করেছে। আর রাত্রি যেদিন আব্রাহামকে নিয়ে এসে পড়ে, তার পরের দিনই পুলিশরা সেই খাদে গিয়ে তদন্ত করে আব্রাহামকে পাওয়ার জন্য। কিন্তু আব্রাহাম যখন সেখানে ছিলই না, তাহলে পাবে কোথা থেকে? কারণ তার আগে রাত্রি আব্রাহামকে নিয়ে এসে পড়েছিল। আব্রাহাম সুস্থ হয়ে যায় মোটামুটি, আর সে তো আর হাতে হাত থেকে বসে থাকবে না। আব্রাহাম বেশ কিছুদিন পর বাইরে বের হয়। উদ্দেশ্য ছিল সব কাহিনীর মূল খুঁজে বের করা, কিন্তু ততদিনে আব্রাহাম আহমেদ চৌধুরী যে নিখোঁজ তা পাবলিক হয়ে গিয়েছিল। আর সেই সিচুয়েশনটা এমন ছিল যে আব্রাহাম কারোর সামনেও আসতে পারছিল না। আব্রাহাম যেহেতু মাফিয়া, তো তার বাইরেও দেশেও কানেকশন ছিল। সেখানেও আব্রাহাম অনেক চেষ্টা করেছে, কিন্তু হাতে কিছুই আসেনি। অবশেষে আব্রাহাম জানতে পারে যে তাকে মৃত্যু ঘোষণা করে দেয়া হয়েছে, তাই কোনো কিছুই আর বাকি নেই। এখন তো কারোর সামনে যাওয়ার প্রশ্ন আরও আসে না। আব্রাহাম প্রতিদিন বাসায় বসে বসে তার মৃত্যুর খবর টিভিতে দেখত। ব্যাপারটা হাস্যকর
অনেকের সন্দেহ ছিল যে আব্রাহামের এই মৃত্যু শুধু সাধারণ নাকি এটা ছিল মার্ডার। আর সেদিন রাতে প্রীতি যেভাবে আব্রাহামকে কথাগুলো বলছিল বা যা যা প্রুফ রেখেছিল সেগুলো যে কেউ বিশ্বাস করবে। আব্রাহাম যে খুঁজেনি বা তার পক্ষ থেকে কোনো 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 তালাশি করেন না তা নয়, সব করেছে, সব নিজের সাধ্যমতো সব করেছে। এমনও হয়েছে যে কালো হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে নিজের পুরো পরিচয় হাইড করে তারপর খুঁজেছে, কিন্তু যে প্রমাণগুলো পেয়েছে তার সবই আয়াতের বিপক্ষে ছিল, সবই তার বিরুদ্ধে ছিল। কিন্তু এত কিছুতেই যেন আব্রাহামের মন মানছিল না। তার মস্তিষ্ক বলছিল আয়াতই তার খুনি, কিন্তু মন বলছিল তার বিপরীত। আয়াত যদি আব্রাহামকে খুন করে থাকে তাহলে এতদিনের এই ভালোবাসা, এত ওয়াদা, এত কিছু সব কি মিথ্যে ছিল? তাহলে মানুষ এত নিখুঁতভাবে অভিনয়টা কি করে করতে পারে? আব্রাহাম দ্বিধায় ছিল, সব কিছু ছিল, কিন্তু তবুও যেন আব্রাহামের মন মানছিল না হায়াতকে নিজের খুন হিসেবে সাব্যস্ত করতে। একদিন আব্রাহাম শুনে যে তার অফিসের একটা অংশ নাকি নিলামে উঠেছে। আব্রাহাম নিজে হাতে নিজ একার দক্ষতায় যোগ্যতায় তার এই অফিস, তার এই ডাকনাম, পরিচয় সব বানিয়েছিল। আব্রাহাম ভেবেছিল হয়তো তার জীবনটা এভাবে আস্তে আস্তে আরও বরবাদ হয়ে যাবে, কিন্তু না, এভাবে চলতে থাকে। ধীরে ধীরে দিন যেতে থাকে। আব্রাহাম রাত্রিদের সাথেই ছিল। এদিকে রাত্রির মা আর রাত্রি জানতো যে আব্রাহাম কেমন পার্সোনালিটির ব্যক্তি, যে আর আব্রাহাম কিন্তু আয়াত আর তার ব্যাপারে রাত্রিকে কিছুই জানায়নি। থাকতে থাকতে রাত্রির সাথে আব্রাহামের বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই সুবাদেই তুই তোকারি ডাকা। একদিন আব্রাহামের অফিসে ওনারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আব্রাহাম তখন কপাল কুঁচ করে, তবে পরে সব ক্লিয়ার হয়। আয়াত হাল ছাড়েনি, সে নিজে সব কিছু হ্যান্ডেল করেছে, আর সেটাই ছিল আয়াতের জীবনের প্রথম অ্যাওয়ার্ড। তবে তাতেও আব্রাহাম বেশ বিচলিত হয়, কেননা আয়াতের এয়ারটা ফাংশন একদিন আগেই আয়াত আর কবিরের বিয়ের ফেক খবরটা ঘোষণা করা হয়েছিল। এবার তো আয়াতের ওপর থেকে আব্রাহামের মন একদমই উঠে পড়েছিল। পুরো ভেঙে গিয়েছিল আব্রাহাম যখন সে আয়াতের বিয়ের খবর শোনে। আয়াত কীভাবে পারলো আব্রাহামকে ভুলে আরেকজনকে আবার বিয়ে করতে? এটাই ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। আয়াত তো আরেকটা বিয়ে করে খুশি থাকবে, এই ভেবে আব্রাহাম ছিল। কিন্তু তার পরেই দিনেই আব্রাহাম তার অফিস থেকে আবার অ্যাওয়ার্ডে অ্যানাউন্সমেন্ট শোনে। পরবর্তী আব্রাহাম খোঁজ নিয়ে দেখে আয়াতের সেই বিয়ের খবর ভুয়া। ব্যাস সেদিন রাতে আব্রাহাম সিদ্ধান্ত নেয় যে এভাবে কিছুই হবে না, কিচ্ছু না, সব নতুন করে আবার শুরু করতে হবে। আব্রাহাম এবার তার লাইফের সেকেন্ড চয়েসটা প্রফেশন হিসেবে নেয়, যদিও এটা তার জীবনের ফার্স্ট চয়েস ছিল একটা সময়, রকস্টার। আব্রাহাম নিজের পরিচয় একদম গোপনে রাখে, তবে এক্ষেত্রে কিছু মানুষ তার কাজে আসে, অর্থাৎ যারা আব্রাহামের হয়ে ছোটোখাটো কাজ করত, তাদের দ্বারা নিজের সব পুরনো পরিচয় গোপন রেখে বাকি কাজগুলো করে ফেলে। অ্যান্ড অ্যাকচুয়ালি আব্রাহামের গানের গলা ভীষণ সুন্দর, তাই তাকে এই প্রফেশনে আসতে আর পার্সোনালিটি পেতে বেশি একটা বেগ পেতে হয়নি। একদম চকলেট বয় বলে কথা। আব্রাহাম যেখানে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে গিয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি হবে, সেখানে আব্রাহাম বলে দিয়েছে 3.5 বছর। আর এটা বলার মানে হচ্ছে কেউ যেন সন্দেহ না করে। তাই আব্রাহাম এই গ্ল্যামার ওয়ার্ল্ডে যাওয়ার পর থেকে আয়াতের চর্চা আরও যেন দ্বিগুণ হারে শুনতে পায়। আর যখনই কেউ আয়াতের প্রশংসা ফুল আব্রাহামের সামনে নিয়ে বসতো, তখন আব্রাহাম এমন একটা ভাব ধরতো যেন সে তাকে চিনেই না। অবশেষে আব্রাহাম তনয়কে আয়াতের কাছে পাঠায়। তনয়া আয়াতের সাথে কাজ করে বেশি দিন হবে না, প্রায় 7-8 মাস। এভাবেই আব্রাহামের দ্বিতীয় জার্নিটা শুরু হয়। একদম প্রথমবারে ছক্কা মেরে দেয়। তার ফ্যান ফলোয়ার্স নাম ডাক উঠে হার এক দফা। আব্রাহাম A to Z সব আয়াতকে খুলে বলে, আর সব কিছু শুনে আয়াত ধূপ করে বিছানার কিনারে বসে পড়ে। আয়রাত, তো আয়না কোনো বিজনেসম্যানের জন্য তোমার সাথে কাজ করেনি, তাকেও আমিই পাঠিয়েছিলাম। আয়াত চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আয়াতের রাগে মাথা ফেটে যাচ্ছে। আয়াত এক ঝটকায় আবার উঠে গিয়ে আব্রাহামকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে। তাতে তো আব্রাহাম এক বিন্দু নড়ে না, ঠাই দাঁড়িয়ে থাকে। আয়াত একদম আব্রাহামের কাছে গিয়ে রেগে বলে, উপসংহারে যদি বিচ্ছেদটা থেকে থাকে তাহলে তার সূচনাটা এত রঙিন কেন? উপসংহার এখনো আসেনি, আর নাই আসবে, আর আসলেও তা হাজারো রং দ্বারা রঙিন হবে। আব্রাহাম আয়াতকে এখন কীভাবে শান্ত করবে তা জানা নেই, তবে আয়াত অনেক হার্ড হয়েছে, যদিও আব্রাহামের ক্ষেত্রে একই। জান পাখি, আপনি জানেন না আব্রাহাম, আমি আপনাকে ছাড়া কি হালে থেকেছি। আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ আমাকে আর ভুল বুঝবেন না।
আমি ভুল বুঝিনি তোমায়। আমি ভেঙে গিয়েছিলাম পুরো। আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আমি নিজেকে এতটা ভালোবাসি না যতটা আপনাকে ভালোবাসি। আমি সব সময় দূরে থেকেছি ভালোবাসা নামক এই জিনিস থেকে, কারণ আমি এতে বিশ্বাস করতাম না, মানতাম না যে ভালোবাসা নামক জিনিস আসলে আছে কি। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার জীবনে আপনি এলেন। ভালোবাসতে আমাকে আপনি শেখালেন, আর সেই আপনি কিনা এভাবে আমাকে ছেড়ে দূরে চলে গেলেন। আব্রাহাম আয়াতের দিকে এগিয়ে এসে তার দু হাতে আয়াতের গালে ধরে। আমি আসি, ছিলাম, আর সব সময় থাকবো। আয়াত এবার হু হু করে জোরে শব্দ করে কেঁদে দেয়। কেঁদে কেঁদে নিচে বসে পড়ে। আব্রাহাম তাকে জড়িয়ে ধরে বসে থাকে। আয়াত প্রথমে আব্রাহামকে নিজের কাছে থেকে ছাড়াতে চায় রাগে, কিন্তু আব্রাহাম যেন আয়াতকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরে রাখে। একটা সময় আয়াত হাঁপিয়ে যায়, তারপর গায়ে এলে দিয়ে সেখানেই বসে থাকে। চোখগুলো ফুলে লাল হয়ে গেছে কান্না করতে করতে। সেখানে আয়াত বেশ কিছুক্ষণ থেকে আব্রাহামকে এক ঝটকায় নিজের কাছ থেকে ছাড়িয়ে এসে পড়ে। আব্রাহাম আয়াতের নাম ধরে ডাকে, কিন্তু আয়াত থামে না। সে একদম বাইরে এসে পড়ে। বাইরে এসে দেখে আয়াতের ড্রাইভারের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যাক, ভালোই হলো। আয়াত গিয়ে সোজা গাড়িতে উঠে চলে আসে, আর আব্রাহাম কোমরের দু হাত রেখে আয়াতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অভিমানের পাহাড় জমে রয়েছে তা আব্রাহাম বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু এভাবে থাকলে তো আর চলবে না, রাগ ভাঙাতে হবে। আর তার জন্য আব্রাহামকে আবার আগের ফর্মে ফিরে আসতে হবে। এটা ভেবেই আব্রাহাম এক ক্ষীণ দম ত্যাগ করে। তারপর আব্রাহাম নিজেও তার ওই ফ্ল্যাট থেকে এসে পড়ে। আব্রাহাম হয়তো তার এই বাড়িতেই বেশি একটা দিন আর থাকবে না। ও তার যে বাড়ির সাথে রাত্রিরা থাকে আর কি। আব্রাহাম গিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। নিজের ওপর থেকে জ্যাকেটটা খুলে শার্টের হাতাগুলো গুটিয়ে নেয়। তখন আব্রাহামের রুমের দরজাতে রাত্রি কোণা নাড়ায়। কে রাত্রি, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, ভিতরে আয়। আজ তোকে অনেক খুশি খুশি লাগছে যে, ঘটনা কি? হুম। আব্রাহাম রাত্রিকে বিছানার উপর বসিয়ে দিয়ে সে তার সামনে বসে পড়ে। দেখ, অনেক কিছুই আমি তোকে বলিনি আমার ব্যাপারে, আমার পার্সোনাল লাইফের ব্যাপারে। আমি মেরিট রাত্রি। সেই দিন যে মেয়েটা এসেছিল সে আয়রাত, আমার বউ। ওকে তো চিনিসই, ওর জন্যই আমার এত কিছু করা। আর আমার এই আব্রাহাম আহমেদ চৌধুরী থেকে আব্রাহাম চৌধুরী অর্নিল হওয়ার কাহিনী তো তুই জানিসই। অর্নিল শুধু একটা ছদ্মনাম। আমি আব্রাহাম আহমেদ চৌধুরী, আর ও মিসেস চৌধুরী। আরে হ্যাঁ, আমি যা জানি, আমার সেদিনই সন্দেহ হয়েছিল তোর ওপরে। আর ঠিকই আছে, তোর বউ তোর থেকেও বেশি সুন্দর। আর তুই যে রাফ অ্যান্ড টাফ মুন্ডা, তাতে আয়রা তোর বউ হিসেবে একদমই পারফেক্ট, একেবারে মানানসই। আর তুই ফ্যান হিসেবে। রাত্রি আর আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর রাত্রি নিজেই বলে ওঠে, চলে যাবে কি এখান থেকে? হ্যাঁ রে, যেতেই হবে। সেখানে সব ঠিক করতে হবে। আমি আয়রাতকে ছাড়া বাঁচবো না থাকতে। ওকে আমার লাগবে। সেখানে সব আগের মতো করে নিতে হবে। আমি করব। আচ্ছা, তুই একজন ডক্টর, রাত জেগে থাকার সাইড ইফেক্টসগুলো অবশ্যই বেশ ভালো করে জানিস। তাহলে ইদানিং কেন এত রাত অবধি জেগে থাকিস বলতো? যা গিয়ে ঘুমা। না মানে তুই আসতে দেরি করছিলি তো, তাই। এখন তো এসে গেছি, তাই না? এবার তুই যা গিয়ে ঘুমা। গুড নাইট। গুড নাইট উইথ সুইট ড্রিমস। রাত্রি সেখান থেকে এসে পড়ে। নিজের রুমে গিয়ে দেখে তার মা বসে আছে। এত রাতে রাত্রি তার মাকে তার রুমে দেখে অবাক। মা, তুমি ঘুমাওনি? এদিকে আয়। রাত্রি তার মায়ের কাছে চলে যায়, সোজা তার মায়ের কোলে মাথা রেখে দিয়ে শুয়ে পড়ে। রাত্রিতে একটা কথা বলবি? হ্যাঁ, বলো না, কি কথা? তুই আব্রাহামকে পছন্দ করিস, তাই না? আব্রাহাম পাগলের মতো করে আয়রাতকে ভালোবাসে, যেন আব্রাহামের জীবনটা আয়রাতের মাঝেই রয়েছে। ও নিজের জান দেখে আয়রাতকে। এদের এত ভালোবাসার মাঝে সেখানে আমার একতরফা ভালোবাসাটা একেবারেই ঢুনকোমা। আমি কখনো বলবো না আব্রাহামকে যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, এমনকি এখনো বাসি। শোন, একতরফা জিনিসটা খুব বেশিই খারাপ, সে বন্ধুত্বই হোক বা ভালোবাসা। মা, মাথায় হাত বুলিয়ে দাও না, ঘুম দরকার আমার। লাবণী রাত্রির মাথায় হাত বুলিয়ে দেয় আর রাত্রি ঘুমিয়ে পড়ে।
ওইদিকে আয়রা সোজা নিজের বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলেই রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, কিন্তু আব্রাহামের তো ঘুম নেই। আয়রাতকে ফোনের ওপরে ফোন করে যাচ্ছে, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। আব্রাহাম বুঝলো যে এভাবে কাজ হবে না, আবার উল্টো পথে বেছে নিতে হবে। বাঘিনী রেগে গেলে শুধু বাঘ কেন, বাঘের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এমনিতেই ব্যাপার হাতের বাইরে চলে গিয়েছে, আর যেতে দেওয়া যাবে না। তার আগে আয়রাতকে সামলাতে হবে। শুরু হয়ে গেল আবার আগের কাহিনী। আগামীকাল থেকে আব্রাহামের সাইকোগিরি আবার শুরু। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পরের দিন সকাল হতে না হতেই আব্রাহাম বের হয়ে পড়ে গাড়ি নিয়ে সোজা আয়রাতের বাসার উদ্দেশ্যে। আব্রাহাম বাড়ির বাইরে গাড়ি থামায়, গার্ডরা গেট খুলে দিলে তারপর ভিতরে চলে যায়। তবে কেন যেন আব্রাহামের একটু অস্থির অস্থির লাগছে। অ্যাক্সিডেন্টের পর সে এই প্রথম আবার নিজের বাসায় যাচ্ছে। আব্রাহামের দাদি তো অবশ্যই ভেতরে আসে, না জানে আব্রাহামকে দেখে কেমন রিয়াকশান দেয়। যাই হোক, আব্রাহাম সব চিন্তা বাদ দিয়ে বাড়ির একদম ভেতরে চলে যায়। আর আব্রাহাম যেতেই ইলার সাথে তার একদম মুখোমুখি হয়ে যায়। ইলা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অবাক লাগা নয়নে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। ইলার হাতে মেডিসিনের বক্স ছিল, তা ধীরেম করে হাত থেকে নিচে পড়ে যায়। ইলা হু করে কেঁদে ছুটে আব্রাহামের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আব্রাহামের কপালে গালে হাজারো চুমু দিচ্ছে আর তাকে জড়িয়ে ধরে রেখেছে। আব্রাহাম নিজেও কিছুটা ঝুঁকে তার দাদিকে জড়িয়ে ধরে আসে। আসলে দাদি নানিরা হয়ই এমন, তাদের কাছে যেন তাদের সন্তানের থেকেও তাদের নাতি নাতনিদের কদরটা অনেক বড়। তাদের উপর দাদি নানিদের একটা আলাদা টান থাকে, একটা আলাদা মায়া থাকে। এমনও আছে যে নিজের পেটের সন্তান দেখতে না পারলেও একমাত্র তাদের নাতি নাতনিদের জন্য বারবার ছুটে আসে তারা। বেড়াতে এসে বা চলে যাওয়ার সময় হয় যে হাতে 100 বা 500 টাকার নোট খুঁজে দিয়ে বলা, এটা আমি তোকে দিলাম, তোর মাকে বলিস না যেন। মাঝে মাঝেই মায়ের কাছ থেকে লুকিয়ে দাদি নানির পানের বাটা থেকে পান চুরি করে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, আরও কত কী। এগুলো যেন দাদি নানিদের আদরের এক অন্যতম অংশ। ইলা আব্রাহামকে বেশ সময় জড়িয়ে ধরে, তবে আব্রাহাম বুঝলো যে বেশি কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে। তাই আব্রাহাম ইলাকে আস্তে করে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানিগুলো মুছে দেয়। আব্রাহাম ইলার বয়সের চাপে কুঁচকে যাওয়া চামড়ায় হাতগুলো দিয়ে তাতে চুমু এঁকে দেয়। কোথায় ছিলি এতগুলো দিন সোনা? জানিস কত খুঁজেছি তোকে, কত কেঁদেছি, নামাজে বসে কতই না আল্লাহর কাছে দোয়া করেছি তোর জন্য। আমি জানতাম যে তুই একদিন না একদিন আমার কাছেই আসবি। এসে গেছি তো। আমি যেমন তেমন, আয়রাতটা তো মরেই গেছিল। তোর ভাগ্য যে আয়রাতের মতো মেয়েকে জীবনে পেয়েছিস। আর ওর ভাগ্য যে ও আমার মতো জামাই পেয়েছে। ইলা কান্না অবস্থায় ফিক করে হেসে দেয়। তখন আব্রাহাম খেয়াল করে যে দরজায় এক কিনারে রনিত হাতে একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে কেমন এক মায়া ভাব। আব্রাহামের হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে ঠিক এভাবে দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে তার বাবার দ্বিতীয় সুখী সংসার দেখছে, কিন্তু সেই দিন কেউ তাকে কাছে টেনে নেয়ার মতো ছিল না। আব্রাহাম হেঁটে গিয়ে রনিতের কিছুটা কাছে চলে যায়, তারপর নিচে এক হাঁটু ভাঁজ করে রনিতের দিকে 2 হাত কিছুটা মেরে ধরে। রনিত এক গাল হেসে দিয়ে দৌড়ে আব্রাহামের কাছে এসে পড়ে। আব্রাহামও তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়, কষে গালে একটা চুমু এঁকে দেয়। বাবা, কিরে বেটা, বড় হয়ে গেছিস তো। তোমার মতো তো হয়নি। আরে না রে ভাই, আমার মতো হোস না, জীবন শেষ। আর তার উপর যদি তোর বোনের ক্যাটাগরির মেয়ে কপালে পড়ে তাহলে নেও ঠেলা, কথাই নাই। দাঁতগুলো শেষ করে ফেলেছিস চকলেট খেতে খেতে, ক্যাবি সিটস। আচ্ছা শোনো, তুমি কি আবার চলে যাবে? না তো, একদম না। এভাবে সময়টুকু যায়, না রনিত আর না ইলা কেউ যেন আব্রাহামকে ছাড়ার নাম অব্দি নিচ্ছে না। আব্রাহাম সারা বাড়িতেও চোখ বুলাচ্ছে, কিন্তু তাকে খুঁজছে, তাকে কোথাও পাচ্ছে না। বউকে খুঁজছিস বুঝি? হ্যাঁ, কই বউ কই আমার? ওরে ছেলে, এখন তো অনেক সকাল, আর রাত ঘুমাচ্ছে নাকি? না, আয়রাত বাসায় নেই। মানে? ও জিমে গিয়েছে, সাথে তনায়াও হয়তো আছে। আমাকে শুধু দাদি যাই এই কথাটা বলেই হাতে ওয়াটার পটটা নিয়ে বেরিয়ে গেল। ও আচ্ছা। এখন কি? আমিও যাব, মানে জিম করতে।
না, তবে ওর কাছে। আয়রাত এসে পড়বে তো, আর বেশি সময় হয়তো থাকবে না। তবুও যাই। আচ্ছা। আব্রাহাম বাড়ি থেকে আবার বের হয়ে পড়ে। অন্যদিকে আয়রাত মুখে এক কঠোর ভাব এনে ট্রেডমিলের উপর দৌড়ে যাচ্ছে। কপালের সাইডে বুক দিয়ে ঘাড় পিঠ দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। বেশ হাঁপিয়ে গিয়েছে সে, কিন্তু তবু থামার নাম নেই। জোরে 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 দম নিচ্ছে, এক প্রকার ফুঁসছে, তবু দৌড়িয়ে যাচ্ছে। তনয়া আয়াতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে তার দু হাত ভাঁজ করে অবাক চোখে আয়াতের কাছে এসে পড়ে। আয়াতের তাতেও যেন ভ্রুক্ষেপ নেই। সে আনমনের সামনে তাকিয়ে দৌড়িয়ে যাচ্ছে। এবার তনয়া নিজেই আয়াতের ট্রেডমিলের স্পিডটা কমিয়ে দিল। আয়াতের দৌড়ের বেগ আস্তে আস্তে কমে আসে। এবার আয়াত হাঁটছে। আচ্ছা, কি হয়েছে? রাগ? মোটেও না। তাহলে এত স্পিড বাড়িয়ে দিয়ে এমন করছিস যে? কেন, মানুষ দৌড়ায় না দ্রুত গতিতে? দৌড়ায়, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। না, রেগে নেই আমি। সত্যি বলতে আমি খুশি, জানিস। তবে হ্যাঁ, একজনের ওপর রেগে আছি ভীষণ। কে? তোর ওপরে। ওমা, কেন? আমি আবার কি করলাম? আয়রা ট্রেডমিলের উপর থেকে নেমে পড়ে। তনয়ার পিঠে দু একটা মেরে দিয়ে বলে ওঠে, হারামি, তুই আব্রাহামের সাথেই ছিলিস, তাও আমাকে বলিসনি। ও, এই কথা। আরে স্যার যে স্ট্রিক্ট মানুষ, জানিসই তো। আমি যদি তোকে বলে দিলাম তাহলে স্যার হয়তো আমাকেই দেখ শুট করে দিত। কিভাবে বলতাম বল? তোর সিচুয়েশনটাও বুঝি। আয়রা তার হাতে একটা ছোট টাওয়াল নিয়ে ঘাড় গলা মুছতে থাকে। অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালারের একটা জিম আউটফিট পরে এসেছিল আয়রা। ঘামে তার আউটফিটের অ্যাশ কালারের অংশটাও যেন ব্ল্যাক হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই পানি দে। আয়রা তার তনয় কথা বলছিল, তখনই একটা ছেলে আসে, অ্যাকচুয়ালি জিমের ট্রেনার। কিন্তু আয়রাত ওকে দু চোখে দেখতে পারে না। আয়রা যতটা দূরে দূরে থাকে এ ছেলের থেকে, এ ছেলে তত আয়রাতের সাথে মিশতে চায়। হে আইরাত, হোয়াট? অনেক দৌড়াচ্ছ মনে হচ্ছে, ক্লান্ত নিশ্চয়ই। মাইন্ড ইওর ওন বিজনেস। বাই দি ওয়ে, আজকে তোমার মুখটা অনেক মলিন লাগছে। মিষ্টি কুমড়া খেয়ে এসেছি তো তাই মলিন লাগছে। হোয়াট এ জোক আইরাত। গাধা। আয়রাত এগুলো বলছিল, তখনই আব্রাহাম আসে। একদম ব্ল্যাক কালারের প্যান্ট পরে, জ্যাকেট ট্যাকেট পরে, চোখে চশমা দিয়ে। বেশ অনেক মেয়ে জিম করছিল। কেউ কেউ হাতে ভারী বস্তু নিয়ে আপ ডাউন করছে। আব্রাহাম যখন ভেতরে আসে তখন সবাই তাকিয়েছিল। একটা মেয়ের হাত থেকে তো সোজা ভারী ডাম্বেলটা নিচে পড়ে যায় আব্রাহামকে দেখতে গিয়ে। তবে আব্রাহাম এসেই দেখে আদিপ আয়রাতের সাথে ফ্ল্যাট করার ট্রাই করছে। তনয়া দেখে আব্রাহাম দু হাত ভাঁজ করে সরু চোখে তাকিয়ে আছে। একবার আব্রাহাম রেগে গেলে শেষ। তনয়া আরাতকে ইশারা করে, আর সেখান থেকে চলে আসে বিরক্তি একটা ভাব নিয়ে। যা বাবা, চলে গেল। না না না, সে তো তোমার কাছে থাকার জন্য এখানে এসেছে, তাই না? আবিদ পেছন ঘুরে তাকায়। আব্রাহাম স্যার, আপনি? বউ হয় আমার। জাস্ট স্টে ওয়ে ফ্রম হার। ডু ইউ গেট দ্যাট? জি জি জি। আদিপ দ্রুত চলে যায়। এবার আব্রাহাম আয়াতের কাছে যায়, আয়াতের বাহু ধরে দেয় এক টান। আয়রাত পানি খাচ্ছিল, এভাবে টান দেয়াতে পানি পড়ে যায়। হোয়াট দ্য হেল? আব্রাহাম আয়াতের বাহু ধরে চেপে নিজের বেশ কাছে এনে রেগে বলে ওঠে, কসম লাগে খুদার, যদি কোনো পুলা তোর দিকে তাকায় আমি তার জান নিয়ে নিব। তো যান নিন, যান। আপনার দিকে তো এত মেয়েরা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমি কি কিছু বলেছি নাকি? কিন্তু আমি তো তোমার দিকে তাকাই শুধু। তো আমিও তো আপনার দিকে হ্যাঁ, কি কি? আবার আবার বলো। না মানে হুম, কি কি বলো, কি? আমাকে কথার ফাঁদে ফেলা বন্ধ করুন। চলো। কোথায়? জিমে। কি সারাদিন থাকবে নাকি? টাইমস আপ, চলো। আয়রাত নিজের ওপরে জ্যাকেটটা জড়িয়ে নেয়, তারপর আব্রাহামের সাথে গাড়িতে করে চলে যায়। তবে আব্রাহাম আয়রাতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে নিজে তার বাড়িতে চলে যায়, যেখানে রাত্রিরাও থাকে। আজ হয়তো আব্রাহাম সেখান থেকে চলে আসবে।
আব্রাহাম সেখানে গিয়ে নিজের সব প্যাকিং শুরু করে দেয়। ঘন্টাখানেক পর আব্রাহাম তার রুম থেকে বের হয়ে হলরুমে আসে। রাত্রিমা লাবণীর সাথে আব্রাহাম অনেক কথা বলে। একটা সময় আব্রাহাম বাড়ির বাইরে বের হয়ে পড়ে। আব্রাহাম খেয়াল করলো যে রাত্রি অনেক বেশি চুপচাপ। আব্রাহাম তার গার্ডকে দিয়ে নিজের সব লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে ফেলে। তারপর সে নিজেই রাত্রির দিকে এগিয়ে আসে। রাত্রি, রাত্রি ডাক শুনে বাড়ির গেটের পাশে এসে দাঁড়ায়। মন খারাপ? একদম না। আমাকে মিস করবি তুই? একদম না। সত্যি? আব্রাহাম রাত্রির দিকে এমনভাবে তাকিয়ে আসে যেন সেই চোখে যে কেউ তাকালে মায়ে পড়ে যাবে। রাত্রি, রাত্রি তার চোখগুলো তুলে আব্রাহামের দিকে তাকায়। অনেক মিস করব। শুন। হুম। আব্রাহাম রাত্রির দিকে কয়েক কদম এগিয়ে আসে। আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবি তুই, যে তোকে ভালোবাসবে আর আগলে রাখবে। রাত্রি অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। না মানে আমি জানি সবই। একজনের মন কখন কিভাবে আরেকজনের উপর এসে পড়ে তা জানা নেই কারোরই। আর আমি সত্যি বলতে এতটাও ভালো একজন না। দেখিস, তুই তোর লাইফে এমন একজনকে পাবি যে কিনা তোকে নিজের নয়নের মণি বানিয়ে রাখবে, তোকে অনেক ভালোবাসবে। আর তুইও। এখানে মাঝে মাঝে আসবি তো? অবশ্যই। আয়রাতকে নিয়ে আসিস। আমার জাস্ট এক কথায় ওকে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি বুঝি মাসে কয়দিন হয় আর বছরে কয়দিন। ওই তোর জন্য ঠিক আছে। আচ্ছা আমি যাই, তুই নিজের খেয়াল রাখিস আর আন্টিকেও দেখে রাখবি। আর হ্যাঁ, যাই হোক, যে কোনো সময়ই হোক, যা কিছুই হোক না কেন, সবার আগে আমাকে ডাকবি, ওকে? কোনো প্রবলেম হলে আমাকে আগে ডাকবি। অবশ্যই, তোকে জ্বালানো ছাড়ছি না। যাই বলতে নেই, বল আমি আসি। আল্লাহ হাফেজ।